Are you surprised? Are you really surprised? Ask me. I am not. I am not surprised, দোস্ত। কারণ তুমি যদি এই মানুষটাকে সঠিকভাবে চেনো আর তুমি যদি একজন সঠিক আসল মাদ্রিদিস্তা হয়ে থাকো, তাহলে তুমি জানো এই জিনিসগুলো তোমাদের আগেও দেখা, এই জিনিসগুলো থেকে আমরা আগেও শিখেছি। এমন রেমন্তাদা আমরা একবার নয় বারবার হতে দেখেছি। এই ভিডিওতে আমি যে কটা টপিক নিয়ে কথা বলবো তার প্রত্যেকটা টপিক একটা জায়গায় গিয়ে থামবে। নাম কার্লো আনচেলোত্তি, দ্য ডন, দ্য কিং অফ নকআউট স্টেজ। কিন্তু সর্বপ্রথমে জাপানকে নিয়ে কথা বলা যাক। জাপান মে হ্যাভ লস্ট, কিন্তু তারা তাদের কারেজ, ডিসিপ্লিন আর ম্যাজিক্যাল ফুটবল দিয়ে পুরো বিশ্বকে বিস্মিত করে দিয়েছে। জাপানের কোচ এবং তাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি থাকবে রেসপেক্ট, আর একজন এশিয়াবাসী হিসেবে আমরা জাপানের প্রতি গর্বিত। প্রজেক্ট ব্লু লক এখনও অন থাকবে। লক্ষ্য 2050-এর মধ্যে বিশ্বকাপ জাপানে আসছে। এবার যার বিষয়ে কথা বলা তার নাম কাসেমিরো। প্রথমার্ধে কাসেমিরোর একদম আবর্জনা জঘন্য খেলা, যেন মাঠের মধ্যে তার প্রেজেন্সই নেই। তার উপরে সে একটা ইয়েলো কার্ডও নিয়ে নিয়েছে, যে কারণে সে যে পরবর্তীতে চ্যালেঞ্জ করবে তার সেটা হয়ে গিয়েছে বাধা। প্রথমে যে গোলটা ব্রাজিল কনসিড করলো তার পিছনে দায় কিন্তু কাসেমিরোর রয়েছে। আমরা কথাটা অনেকবার শুনেছি যে কামব্যাক উইল বি গ্রেটার দ্যান দ্য সেটব্যাকস। প্রথমার্ধে কাসেমিরো যেভাবে খেলেছে, প্রথমার্ধে যেভাবে তার কোনো হদিশই পাওয়া যাচ্ছিল না, দ্বিতীয়ার্ধে যেভাবে প্রত্যাবর্তন করলো আউটস্ট্যান্ডিং, এবং দিন শেষে ম্যান অফ দ্য ম্যাচও কাসেমিরো। কার্লো আনচেলোত্তি ভালো করেই জানেন তার প্লেয়ারগুলোকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে। কাসেমিরো খেলছিল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, কিন্তু তবুও তাকে উপরে নিয়ে খেলানোটা এটা কার্লো আনচেলোত্তিরই দায়িত্ব ছিল, এবং তিনি জানতেন যে কাসেমিরোর মাধ্যমেই একটা গোল আসা সম্ভব। আর্সেনালের হয়ে আমাদের গ্যাব্রিয়েল সাধারণত গোল করে থাকেন। আজকে যে গোলটা দিল, ফার্স্ট গোলটা ব্রাজিল, তার পিছনে কিন্তু গ্যাব্রিয়েল এবং কাসেমিরোর হেডার। গ্যাব্রিয়েল দিলেন একটা ক্রস এবং তার থেকে আমাদের কাসেমিরো তার প্রত্যাবর্তনের কথাটা তুলে ধরলেন দুনিয়ার সামনে। এখানেও মাস্টার মাইন্ড কার্লো আনচেলোত্তি, কারণ তিনি চাইলেই কাসেমিরোর ওই যে বাজে পারফরমেন্স, তারপরে কাসেমিরোকে তুলে নিতেই পারতেন, কিন্তু তিনি কিন্তু তুললেন না কাসেমিরোকে রেখে দিলেন, তুললেন পাকেতাকে। তারপরে যখন খেলার মাত্র 10 থেকে 15 মিনিট মতো বাকি, তখন তিনি জানেন যে এই খেলাটা কোন জায়গায় যেতে চলেছে, আর ওই সময় যদি কাসেমিরোর একটা হলুদ কার্ডের উপরে তিনি যদি কোনোভাবে ট্যাকেল করে দেন, তাহলে হয়তো তিনি রেড কার্ড খেয়ে যেতে পারেন। সেই জন্য কাসেমিরোকে আনচেলোত্তি সঠিক সময়ে তুলেও নিলেন। ব্রুনো গিমারেস যেভাবে পুরো মিডফিল্ডটাকে আঁকড়ে ধরে যেভাবে খেলাটাকে পরিবর্তন এবং পরিচালনা করেছে, অসাধারণ এবং অতুলনীয়। অনেকেই বলবে ভাই ব্রাজিলের মিডফিল্ড অতটা ভালো ছিল না, কিন্তু পাকেতা এবং ব্রুনো গিমারেজ, বিশেষ করে ব্রুনো গিমারেজ যেভাবে খেলা দেখিয়েছে আগের ম্যাচগুলোতেও তার অ্যাসিস্ট, এবং আজকেও যেভাবে সুন্দরভাবে তিনি বলটাকে নিজে সেলফিশভাবে খেলতেই পারতেন, চাইলে তিনি সেলফিশভাবে গোলের দিকে ধাবিত হতেই পারতেন, কিন্তু না, তিনি যখন দেখলেন যে সুন্দর সুযোগ এসে গিয়েছে তখন শট না করে তিনি মার্তিনেলিকে দিলেন একটা সুন্দর পাস, এবং মার্তিনেলি সেখান থেকে জয়টা ছিনিয়ে নিল জাপানের কাছ থেকে দ্বিতীয় গোলটা করে। এখানেও থাকবে আনচেলোত্তির ভ্রুর মাস্টার ক্লাস। আনচেলোত্তি যেভাবে কম্পোজড এবং কাম, আমরা সবাই জানি আনচেলোত্তির কারনামা, আমরা দেখে এসেছি ছোটোবেলার থেকে। আপনারাও হয়তো জানেন আনচেলোত্তি কি করতে পারে। আনচেলোত্তি কিন্তু নেইমারকে নামিয়েছেন কাকে? মার্তিনেলিকে, কারণ তিনি জানতেন যে যদি ম্যাচ এক্সট্রা টাইমে যায় তখন আমাদের নেইমারকে প্রয়োজন হতে পারে। তিনি সেই জন্য চেয়েছিলেন নেইমার পরবর্তীতে নামুক, কারণ যেভাবে জাপান প্রেস করে খেলছিল ওই জায়গায় হয়তো নেইমারের প্রচণ্ডভাবে দৌড়ে খেলাটা একটুখানি চাপের হয়ে যেতে পারে, কারণ নেইমারের ফিটনেস নিয়ে এখনও রয়েছে প্রশ্ন, এবং পরবর্তী ম্যাচে হয়তো নেইমার আরও বেশি ফিট হয়ে ফিরে আসতে পারেন। 3 নম্বর পয়েন্ট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই জাপানের গোলকিপার সুজুকি যে সুন্দরভাবে সেভ করেছেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেভস আমার দেখা এই এখনও অবধি বিশ্বকাপে। কিন্তু ভাই তুমি একটা জিনিস দেখো, জাপানি কোচ যিনি ছিলেন মোরিয়াসু, উনি জানতেন যে আমাদের ব্রাজিলের অ্যাটাকটা হয়
লেফট সাইড দিয়ে এবং ভিনিসিয়াসই অ্যাটাকটা কনভার্ট করার চেষ্টা করে গোলে, এবং সেই জন্য তিনি 2-3 জন ডিফেন্ডারকে পুরো রক্ষণ ভাগে রেখে দিয়েছিলেন ভিনিসিয়াসের জন্য। ভিনিসিয়াস যখনই বল নিয়ে এদিক ওদিক যাচ্ছিলেন আর ওরা এত কম্প্যাক্টভাবে ডিফেন্স করছিল, সেই কারণের জন্য ভিনিসিয়াসের কাট ইন করে গোল করাটা মুশকিল হয়ে যাচ্ছিল, যে কারণের জন্য আমরা দেখেছি বারবার ভিনিসিয়াস চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আর এই জায়গাতে আরেকবার আনচেলত্তির ব্রিলিয়েন্স, কারণ তিনি জানতেন যে এরা কম্প্যাক্ট ডিফেন্স যেহেতু করছে, সেই জায়গাতে আমাদের খেলতে হবে এরিয়াল বল, এবং এরিয়াল বলে আমাদের বারবার অ্যাটাক করতে হবে, এবং সেখান থেকেই কিন্তু কাসেমিরো গোল ছিনিয়ে নিয়েছেন। এবং শেষে গিয়ে যেমনটা তিনি রিয়াল মাদ্রিদে করতেন, তেমনি রেমন্তাদা আমরা দেখেছি 90+6 মিনিটে গিয়ে মার্তিনেলি এত সুন্দরভাবে গোলটা পুরে দিলেন জাপানের জালে। প্রথমার্ধে জাপানের দাপটে ব্রাজিল যেভাবে নিষ্ক্রিয় হয়েছিল, তার পরবর্তী যে সাবস্টিটিউটটা দ্বিতীয়ার্ধে আনচেলত্তি আনলেন, সেখানে মেজর পরিবর্তন ছিল এনরিক আসার ফলে তিনি যেভাবে জাপানের ডিফেন্সকে ডিস্টার্ব করেছেন, সেই কারণে অনেক জায়গায় জাপানের ডিফেন্স খুলে গেছিল। যদিও তারা কম্প্যাক্ট ডিফেন্স করছিল, কিন্তু তবুও এনরিকের যে পারফরমেন্স সেটা ছিল দুর্দান্ত, এবং রাইট উইং রায়ান যেখানে চুপচাপ ছিল, পরবর্তীতে গিয়ে রায়ানও যথেষ্ট তার খেলাটা তুলে ধরেছেন। একটা আদর্শ টিম, একটা বিশ্বকাপের ডার্ক হর্স হিসেবে জাপান আমাদের কাছ থেকে যেভাবে রেসপেক্ট এবং ভালোবাসা অর্জন করেছে, তেমনি ঠিক সেরকমভাবেই নেদারল্যান্ড এবং জার্মানি তাদের ফ্যানদেরকে করেছে হতাশ। জার্মানি যে 7-1 গোল দিয়ে বিশ্বকাপের শুরুটা করেছিল, সবাই ভেবেছিল জার্মানি এবার কিছু করে দেখাতে পারে, কিন্তু তারা যে 12 বছর পরে নকআউট স্টেজে গেল, একদিনে প্যারাগুয়ের কাছে তারা যেভাবে হারলো, ডিসগ্রেসফুল। ব্রাজিলকে যে 7-1 দিয়ে 2014 বিশ্বকাপে ব্রাজিল যে কাজটা করেছিল, সেই অভিশাপের কি ফলাফলটা ভুগতে হচ্ছে জার্মানিকে? কে জানে, কে বলতে পারে কি জুজু কি বিজু কি সব কাজ করছে, কেউ বলতে পারবে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে মরক্কো আজকে যেভাবে খেলাটা দেখিয়েছে, যে সুন্দরভাবে মরক্কো তাদের টেম্পো, তাদের পাসিং, যেভাবে তাদের বল কন্ট্রোল এবং যেভাবে অ্যাটাকিং দিক তুলে ধরেছে নেদারল্যান্ডের বিপক্ষে, সেটা সত্যি অতুলনীয়, এবং মরক্কো যেটা ডিজার্ভ করতো এবং তারা অবশ্যই সেইভাবেই জিতেছে। নেদারল্যান্ডের ট্রাইবেকার, নেদারল্যান্ড যে পেনাল্টি শ্যুট আউটগুলো করেছে সত্যি ডিসগ্রেসফুল। তারা যেভাবে সুযোগের পর সুযোগ, মরক্কো যেভাবে সুযোগ দিয়েছে, তারপরেও যে বাজেভাবে তারা ফিনিশ করলো, ডিসগ্রেসফুল। মরক্কো আবারও দেখিয়ে দিল কেন তারা গতবার সেমিফাইনালিস্ট হয়েছিল। এবারও মরক্কো আরও ভালো জায়গায় যাবে এবং সম্ভবত সেমিফাইনালে মরক্কোর সাথে ফ্রান্সের খেলা পড়তে পারে। সব মিলিয়ে আমরা একটা বিশ্বকাপের বিউটিফুল নকআউট গেম উপভোগ করলাম। একটা নয়, 3-3টে এরকম গেম ডে আরও আসতে চলেছে, এবং এরকম প্রিভিউ ভিডিও নিয়ে আমি আরও আসতে চলেছি। এবং আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন, এবং ইউটিউব আছে আমাদের চ্যানেল, লিঙ্ক আপনারা বায়োতে পেয়ে যাবেন। যদি আপনারা চান অবশ্যই আমাদের সাথে ইউটিউবে জুড়ুন, আমরা লাইভও করি। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টাটা।